আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য আছে এবং এদের কোষীয় অঙ্গাণুর মধ্যে কি কি পার্থক্য আছে সেটা নিয়ে আমরা একটা বেসিক আলোচনা এই এই ক্লাসে করব। তো আমি আগেই একটা দুইটা চিত্র আঁকে নিয়েছি। একটা হচ্ছে চিত্র উদ্ভিদ কোষের আর একটা হচ্ছে প্রাণী কোষের। তো এদের মধ্যে কোষ কি? কোষ হচ্ছে একটা জীবের গঠনগত এবং জীবজ ক্রিয়াকলাপের একক। তো এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি এবং এদের কোষীয় অঙ্গাণুর মধ্যে পার্থক্য কি? যদি দেখি, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের প্রধান প্রধান কি কি আছে? এটার মধ্যে আছে একটা নিউক্লিয়াস। এটা যদি আমি ইন্ডিকেট করি, এটা কি? নিউক্লিয়াস। আমরা কি জানি নিউক্লিয়াসের মধ্যে? নিউক্লিয়াস কি? কেন্দ্রিকা। একটা কোষের কেন্দ্র কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? এই যে বাইরের আবরণ, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই যে ভিতরে গোলটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এই যে পেঁচানো নালী, এটাকে বলা হয় জাল, সেটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। এছাড়া এর মধ্যে কি কি আছে? নিউক্লিওপ্লাজম আছে, যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস এবং এইটা হচ্ছে প্রাণী কোষের নিউক্লিয়াস। শেষ। তারপর যদি বলি, নিউক্লিয়াসের সাথে একটা পেঁচানো কোষীয় অঙ্গাণু আছে এবং এইখানেও কিন্তু কি একটা পেঁচানো কোষীয় অঙ্গাণু আছে। এটাকে কি বলবো? এটার নাম হচ্ছে একটা জালিকা। এর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, যেটা প্লাজমার ভিতরে থাকে। এই যদি সাইটোপ্লাজম হয়, প্লাজমার ভিতরে থাকে, তাই এটাকে বলবো কি? এন্ডোপ্লাজমিক জালিকা। তো এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। জালিকা। তো এই এন্ডোপ্লাজমিক জালিকাকে বলা হয় রেটিকুলাম। তো আমরা আম, জালিকাকে রেটিকুলামও বলতে পারি, যেমন নিউক্লিয়ার রেটিকুলাম আছে বা ক্রোমাটিন রেটিকুলাম আছে। রেটিকুলাম, হ্যাঁ, এটাকে এন্ডোপ্লাজমিক জালিকা বলে। এছাড়া এখানে কই আছে? এই তো এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে। তো এন্ডোপ্লাজমিক জালিকা এখানে যেমন আছে, যেটা নিউক্লিয়াসের সাথে, সেটার একটা ব্যতিক্রম জিনিস হচ্ছে এইটাতে এবং হচ্ছে প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে দুইটাতেই আমরা যদি লক্ষ্য করি, এখানে লাল দানা দানা আছে না? এই লাল দানাগুলোকে বলা হয় রাইবোজোম। রাইবোজোম, যেটা কি একটা সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোম। এখন যেই রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে লেগে থাকে, তো রাইবোজোম যদি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে লেগে থাকে, একটা মসৃণ বস্তুর উপর যদি কতগুলো পাথর বা বালি রাখা হয়, তাহলে সেটা কিন্তু আর কি থাকে না? মসৃণ থাকে না। সেটা কি হয়ে যায়? সেটা অবশ্যই রাফ বা এটাকে বলা হয় অমসৃণ হয়ে যায়, খসখসে হয়ে যায়। তো তেমনি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যখন রাইবোজোম থাকে, তখন এটা মসৃণ থাকে না, এটা অমসৃণ হয়ে যায়। তাই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা কি? অমসৃণ। অমসৃণ, বা এটাকে বলা হয় রাফ। রাফ বলবো। ঠিক আছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম। এবং আমি যদি লক্ষ্য করি, প্রতিটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এই পাশে কিন্তু আরো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। সেটা কি? সেটার কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি নাই এবং সেটার গায়ে কোনো দানা নাই, মানে রাইবোজোম নাই। তো এটাকে আমি বলবো কি? মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ প্লাজমিক জালিকা। এখানেও সেম জায়গায় আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এছাড়া কি আছে? এছাড়া আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের উদ্ভিদ কোষে একটা কি আছে? কোষ গহ্বর আছে। কোষ গহ্বর বা সেল ভ্যাকুয়াল আছে, যেটা আমাদের প্রাণী কোষে নাই। এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে এর কি থাকে? কোষ গহ্বর থাকে। এছাড়া উদ্ভিদ কোষে কি থাকে? এটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা কই থাকে না? প্রাণী কোষে থাকে না। এবং প্রত্যেকেরই কি আছে? একটা করে গলগি বডি আছে বা গলগি বস্তু আছে। এটাকে বলবো আমি গলগি বস্তু।
যেটা কি নিউক্লিয়াসের কাছে থাকবে, তাই না? এই তো গলগি বস্তু, কয়েকটা থালার উপর কয়েকটা যদি বলি রসগোল্লা, কয়েকটা রসগোল্লা পড়ে যাচ্ছে, তো এটা হচ্ছে কি গলগি বস্তু বা গলগি বডিও বলা হয়। এখানে কই গলগি বডি আছে? এই তো গলগি বডি। এটাকে কি বলবো আমি? এই পাশে যদি না লিখি, এটা হচ্ছে গলগি বস্তু অফ কি প্রাণীকোষ। ঠিক আছে, তারপর আমি যদি আরো কয়েকটা বৈশিষ্ট্য বলি, এই তো লাল লাল দেখা যাচ্ছে, লাল লাল, এই তো লাল কয়েকটা অঙ্গাণু দেখা যাচ্ছে কোষীয়, এগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, যেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ আ সেল। তো এখান থেকে যদি একটা নেই, এটাকে বলা হয় কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যেটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে বিদ্যমান। এই তো এখানেও হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া আছে লালগুলো, এটাকে বলা হয় পাওয়ার হাউস, কোষের কি শক্তিঘর বা পাওয়ার হাউস। এছাড়া আমাদের উদ্ভিদ কোষের যে একটা বিশেষ বৈশিষ্ট্য, যেই কারণে উদ্ভিদ কোষ কেমন হয়, সবুজ হয়, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের কালার কেমন? সবুজ। এটা কি প্লাস্টিড। যেহেতু এটা সবুজ, তাই এটাকে আমি কি বলতে পারবো? ক্লোরোপ্লাস্ট বলবো। এই প্লাস্টিডের নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বলবো। এছাড়া আর কি কি কোষীয় অঙ্গাণু আছে? এই তো আমরা যে বাইরের দিকে যে আবরণটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি কোষ ঝিল্লি। কোষের বাইরের যে আবরণ, কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন বলা হয়। এছাড়া প্লাজমা প্লাজমা মেমব্রেন এগুলো বলা হয়, যেমন প্লাজমার মেমব্রেন। তো এটার নাম কি? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি আমি বলবো, কোষ ঝিল্লি। পরবর্তীতে আমরা বিস্তারিত এগুলো সম্পর্কে জানবো। কোষ ঝিল্লি। ঠিক আছে, এছাড়া আরো কিছু দেখতে পাচ্ছি, এটার নাম কি? লাইসোজোম। লাইসোজোম। এছাড়া আরো কি থাকে? আমাদের যে প্রাণী কোষ আছে, প্রাণী কোষে এরকম প্রাণী কোষের মধ্যে এরকম কয়েকটা অঙ্গাণু থাকে, এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিওল। কি বলবো আমি এটাকে? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম বলা হয়, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম বলবো, যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে। তো এখন এই হচ্ছে উদ্ভিদ কোষ আর এই হচ্ছে একটা প্রাণী কোষ। তো আমি যদি এখন বলি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা কি, যে উদ্ভিদ কোষে কোন কোন অঙ্গাণু বেশি থাকে আর প্রাণী কোষে কোন কোন অঙ্গাণু থাকে না, এবং এর মধ্যে যদি আমি উপরে লক্ষ্য করি, আমাদের প্রাণী কোষে একটা বিশেষ জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মাইক্রোভিলাই, যেটা কোষ ঝিল্লিরই অংশ, এটাকে বলবো আমি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই। আজকে আমার লেখা অনেক খারাপ হচ্ছে, প্রতিদিনও হয় যেহেতু, যদিও। আচ্ছা, এখন আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা বিশেষত্ব কি বা পার্থক্য কি? তো আমি যদি বলি যে উদ্ভিদ কোষে কোন কোন কোষীয় অঙ্গাণু বেশি থাকে, এক নম্বর যদি বলি, এক নম্বর আমাদের থাকতেছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, বা এটাকে বলি আমি সেল ওয়াল। দুই নম্বর আমার যেটা উদ্ভিদ কোষে বেশি থাকে, সেটা হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকুয়াল। আরেকটা জিনিস যেটা উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না, সেটা হচ্ছে এর প্লাস্টিড, যেটার জন্য কি হয় উদ্ভিদ কালারফুল হয়। তাহলে এটা কি প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা কোষীয় অঙ্গাণু, প্লাস্টিড। এই তিনটা জিনিস উদ্ভিদ কোষকে বিশেষায়িত করেছে। দেখো আমি যদি কোষ প্রাচীরের কথা বলি, এই তো বাইরের যে কোষ প্রাচীর, মৃত মৃত এবং কি নির্জীব যে বস্তুটা, সেটা হচ্ছে কি মৃত বা জড় বস্তু, যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা দেখিয়েছি, এই তো এইটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তারপর এই যে ভিতরের যে গহ্বর, সেটাকে বলবো আমি কোষ গহ্বর। এবং যে এটা হচ্ছে প্লাস্টিড, যেটা উদ্ভিদ কোষের একটা আলাদা বৈশিষ্ট্য। এবার যদি বলি প্রাণী কোষে কোন কোষীয় অঙ্গাণুটা থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম।
এই একটা কোষীয় অঙ্গনে বিশেষ করে প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রোজোম। তারপর এখন যদি আমি বলি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্য মণ্ডিত কোষীয় অঙ্গন, কোষ প্রাচীর, এটা দেখতে কেমন বা এর গঠন বৈশিষ্ট্য কি সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা একটা উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা কোষীয় অঙ্গন, কোষ প্রাচীর। আমি এই চিত্রটা রেখে দিলাম, আমি নিচেই এটা নিয়ে আলোচনা করব। তো কোষ প্রাচীরের গঠনটা কি? কোষ প্রাচীর, যেটাকে বলো সেল ওয়াল, আমরা বাসাবাড়ির যে ওয়াল দিই সেটা কি জীবিত হয় বা সজীব হয়? অবশ্যই না। যে জিনিসটা শক্ত হতে হবে সেটাকে অবশ্যই মৃত এবং জড়বস্তুর হতে হবে। তো এই যে কোষ প্রাচীর, সেটা অবশ্যই কেমন হবে? মৃত ও জড়বস্তু নির্মিত হবে, জড় বস্তু নির্মিত হবে, মৃত ও জড়বস্তু নির্মিত হবে। এবং তাহলে এটা কি হবে? অনেক শক্ত হবে। এখন এটার যদি আমি গঠন বর্ণনা করতে চাই, তাহলে দেখব এর কোষ প্রাচীরের মাঝখানে একটা এরকম পর্দা আছে, যেটাকে আমি বলবো কি? মধ্য পর্দা। এটাকে কি বলবো? মধ্য পর্দা। তারপর কোষ প্রাচীরের একটু বাইরে এইরকম আরো একটা পর্দা আছে, বা এরকম আরেকটা প্রাচীর আছে। এই প্রাচীরটাকে আমি বলবো হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেহেতু এটা হচ্ছে প্রাইমারি, মানে একটা মধ্যপর্দা যেটা হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করবে, কোষ প্রাচীরের ভিত্তি হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে কি? আমাদের মধ্যপর্দা। তার বাইরের যে প্রাচীরটা আছে, মানে যেটা প্রথম প্রাচীর, সেটাকে আমি নাম দেব হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, বা এটাকে বলা হয় প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়াল বলবো। মধ্যপর্দাকে বলা হয় মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা। এবং এর বাইরে যখন প্রাথমিক প্রাচীর আরো বড় হয়, আরো মোটা হয়, তখন সেটাকে আমরা বলি গৌণ প্রাচীর, যেটা 3 স্তর বিশিষ্ট। এইরকম মোটা আরো একটা প্রাচীর থাকে, 1, 2, 3 স্তর বিশিষ্ট এরকম। এরকম 3 স্তর বিশিষ্ট আরেকটা প্রাচীর থাকে, এটাকে আমি বলবো কি? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর মানে যেটাকে বলি সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল বলবো। তো আমি কোষ প্রাচীরের গঠন দেখতে পাচ্ছি, এর হচ্ছে তিনটা কি থাকে? তিনটা আবরণ যুক্ত, তাই না? এবং প্রথমে যেটা হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দার উপর কি হয়? প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে কি তৈরি করে? প্রাথমিক প্রাচীর। পরে কি তৈরি করে? গৌণ প্রাচীর তৈরি করে। এবং এই প্রাচীরগুলোর মাঝখানে যদি এর পাশে আরো একটা প্রাচীর থাকে, ধরো লক্ষ্য করো, আহ এখান থেকে আরো একটা প্রাচীর শুরু, এখান থেকে আরো একটা প্রাচীর শুরু হয়েছে। তো এই প্রাচীরের যে মাঝখানে, এটাকে আমি বলবো হচ্ছে পিট পেয়ার, বা এটাকে বলবো কূপ বলবো। এটাকে আমি কি বলবো? এটাকে কূপ বলে। এটাকে কি বলে? কূপ বলে। তো কোষ প্রাচীরের যদি আমি বলি যে কার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, তো কোষ প্রাচীরের যে গঠন, এটা কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি? তো এটা হচ্ছে কোষ প্রাচীর তৈরি কি দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই কয়েক ধরনের জটিল পলিস্যাকারাইড দিয়ে তৈরি। যেমন আমি বলবো কি কি দিয়ে তৈরি? সেলুলোজ, সেলুলোজের ছোট ভাই হেমিসেলুলোজ,
তারপর কি আছে? লিগনিন, পেকটিন এবং কি সুবেরিন। এগুলো সবই কি, এই তো লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো হচ্ছে মোম জাতীয় পদার্থ। তাহলে কি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে সাধারণ কোষ প্রাচীর। সাধারণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে তৈরি। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এবার যদি বলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, আমরা খাবারের মধ্যে 3 ধরনের খাবার খাই: প্রোটিন, শর্করা এবং কি স্নেহ। তেমনি যদি বলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এই 3 ধরনের উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে পলিস্যাকারাইড, যেটাকে আমি বলি শর্করা, পলিস্যাকারাইড, আর কি লিপিড বা স্নেহ। আমরা এগুলোর ইংলিশ জানি যে লিপিড অর্থ হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ, পলিস্যাকারাইড মানে কি শর্করা। এরপর যদি বলি আর একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি, কাইটিন। এবং এই কাইটিন জিনিসটা কি? কাইটিন হচ্ছে একটা জটিল পলিস্যাকারাইড, মানে একটা জটিল শর্করা। জটিল পলিস্যাকারাইড, ঠিক আছে? তাহলে কাইটিন হচ্ছে একটা জটিল পলিস্যাকারাইড। তো এই ছিল আমাদের কোষ প্রাচীর। এবং এখন যদি আমি বলি কোষ প্রাচীরের কাজ কি, হ্যাঁ, কোষ প্রাচীরের কাজ দেখো। একটা কোষ, উদ্ভিদ কোষে উদ্ভিদে যদি আমি একটা ঘুষি মারি তাহলে কেমন লাগে? আমাদের হাতে ব্যথা লাগে, কারণ কি এটা হচ্ছে শক্ত। আমরা আগে জানি কি এটা মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি। এবং উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকার কারণে কি হয়? এটা শক্ত হয়, দৃঢ় হয়। তাহলে কি হচ্ছে? কোষ প্রাচীর উদ্ভিদকে কি দিচ্ছে? দৃঢ়তা প্রদান করতেছে। অবশ্যই 1 নম্বর হচ্ছে এটা কি দৃঢ়তা প্রদান করতেছে। আমরা যদি বেসিক আমাদের মেন্টালিটি দিয়ে চিন্তা করি তাহলে এটা কি একটা শক্ত আবরণ, তাই এটা দৃঢ়তা প্রদান করতেছে। এছাড়া এটা যে বাইরের কাভারিং তৈরি করছে, বাইরের কাভারিং যেহেতু শক্ত, এর মধ্যবর্তী যে সকল কোষীয় অঙ্গাণু এবং তরল পদার্থ আছে, এক কথা আমি বলবো কি প্রোটোপ্লাজম, সে কিন্তু অন্য কোথাও নড়াচড়া করতে পারে না। তাহলে একটা কোষ, উদ্ভিদ কোষ এত ওয়েল স্ট্রাকচার দেখো, খুবই সুন্দর গঠন, সুগঠিত। যেখানে প্রাণী কোষ কেমন এইরকম কোন সুগঠিত নয়, তাই না? এটা আমরা দেখতেই পাচ্ছি ভাঁজ 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 ভাঁজ, অন্য জায়গায় ভাঁজ হয়ে আছে। তাহলে এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য একটা হচ্ছে এটা সুগঠিত, মানে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট। এবং এই নির্দিষ্ট আকার আকৃতির পেছনেও কিন্তু অবদান রেখেছে আমাদের কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কি করতেছে? কোষের আকার আকৃতি বজায় রাখতেছে। এছাড়া পাশের কোষের সাথে এই এই কোষ প্রাচীরের মধ্যে প্লাজমোডেজমাটা নামক একটা জিনিস আছে। নাম কি? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা এটা কি করে? এটা হচ্ছে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। ধরো এই হচ্ছে একটা কোষ, এই পাশে আরো একটা কোষ, এর মধ্যে এইরকম প্লাজমোডেজমাটা নামক কূপ নালীর মাধ্যমে এটা কি করে? যোগাযোগ রক্ষা করে। বোঝা গেছে? তাহলে প্লাজমোডেজমাটা নামক কি নালীর মাধ্যমে বা নলের মাধ্যমে এরা পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। এটা এক ধরনের আণুবীক্ষণিক নালী, ঠিক আছে? এছাড়া কি এই যোগাযোগ কিসের যোগাযোগ? এটা হচ্ছে পানি এবং খনিজ লবণের পরিবহন নির্ণয় করে। পানি এবং খনিজ লবণ যে পরিবহন হচ্ছে এটাই তো যোগাযোগ। এবং এটা কি করে? প্লাজমোডেজমাটা নির্ণয় করে। তাহলে প্লাজমোডেজমাটা কি? এটা হচ্ছে একটা আণুবীক্ষণিক নালী, নালী। এখন যদি আমি বলি কোষ প্রাচীরের কাজ, তাহলে কোষ প্রাচীরের কাজ আমি কি বলবো? প্রথমে আমি বলবো যেটা দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে। 2 নম্বর কি? কোষের আকার আকৃতি বজায় রাখে। বজায় রাখে। 3 নম্বর বলবো, 3 নম্বর কি বলতেছে?
এটা হচ্ছে প্লাজমোডেজমাটা নামক আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে পাশের কোষের সাথে কি করে, এর যোগাযোগ রক্ষা করে। তো পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, পাশের রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ পরিবহন নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা সবাই কোষ প্রাচীর সম্পর্কে বুঝতে পেরেছো এবং কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের গঠন এবং উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি সেটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এবং আরো একটা জিনিস হচ্ছে, এই যে আমাদের গৌণ প্রাচীর কিন্তু 3 স্তর বিশিষ্ট। এটা হচ্ছে 3 স্তর। আমরা চিত্রে দেখতেই পাচ্ছি যে এটা কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। এটা হয়তো আমি বলতে ভুলে গিয়েছিলাম। এবার আমরা জানবো প্রোটোপ্লাজম বলতে কি বোঝায়। আমরা অনেকেই প্রোটোপ্লাজম কি সেটা আমরা বুঝি না। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি সেটা আমরা বুঝি না। তো প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম যদি আমি বলি, এই চিত্র থেকে দেখো, এই যে বাইরে আমাদের কি আছে, কোষ প্রাচীর, এর মধ্যে আছে হচ্ছে কোষ ঝিল্লি, তার মধ্যে কি সাইটোপ্লাজমেও বিভিন্ন অঙ্গাণু আছে, যেটা কোষীয় অঙ্গাণু বলা হয়। এবং এই যে এর মধ্যে যে তরল আছে, এটাকে আমি বলি কি, সাইটোপ্লাজম বলি। তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি? সাইটোপ্লাজম বুঝলাম, কোষ গহ্বর বুঝলাম, কোষীয় অঙ্গাণু বুঝলাম, কোষ প্রাচীর বুঝলাম, কোষ ঝিল্লি বুঝলাম। তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি? এই যে আমাদের বাইরের যে কাভারিং, মৃত, আমরা কি পড়েছি যে কোষ প্রাচীর কেমন, মৃত জড়বস্তু দিয়ে তৈরি। তাহলে কোষ প্রাচীর ব্যতীত ভিতরের সবকিছু কি জীবিত বলা যাবে, তাই না? জীবিত, কিন্তু এর মধ্যে কিছু নির্জীব বস্তু রয়েছে যেগুলোর কি নেই, জীবন নেই। তো প্রোটোপ্লাজম বলতে কি বোঝায়? প্রোটোপ্লাজম বলতে কোষ প্রাচীর ব্যতীত ভিতরে যা কিছু আছে সবকিছুই কে বোঝায়। যেমন প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে, কোষ প্রাচীর ভেদ করলে কি পাবো আমি, কোষ ঝিল্লি পাবো, তার মধ্যে কি পাবো, সাইটোপ্লাজম পাবো, এছাড়া আর কি পাবো, সাইটোপ্লাজম পাইলাম, কোষ ঝিল্লি পাইলাম। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো প্রোটোপ্লাজমের মধ্যে কি কি পড়তেছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো তুমি বলবো ভাইয়া, এই যে সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু আছে, কোষীয় অঙ্গাণু আছে, এগুলো কই গেল? এগুলো সাইটোপ্লাজমের মধ্যেই গেছে। তো সাইটোপ্লাজমকে যদি আমি ভাঙাই, তাহলে পাবো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্লাস সাইটোপ্লাজমীয় যে ধাত্রটা আছে, ধাত্র মানে হচ্ছে এক ধরনের তরল পদার্থ। তো সাইটোপ্লাজমীয় ধাত্র এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এরা মিলেই কি সাইটোপ্লাজম গঠন করে। বা এটাকে সাইটোপ্লাজমীয় মাতৃকাও বলা যায়, ধাত্রকে মাতৃকা বলা যায়। মাতৃকা এবং অঙ্গাণু, এটা দুইটা মিলে সাইটোপ্লাজম গঠন করলো। এর মধ্যে কোষ গহ্বর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া সবই আছে। এ পাশে মূল আমাদের কেন্দ্রিকা কি, নিউক্লিয়াসও আছে, কোষ ঝিল্লিও আছে। তো এই তিনটার যে মিক্সচার, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর বাইরে থাকলো কি, কোষ প্রাচীর। এবার আমি বলবো প্রোটোপ্লাজমের যদি আমি সংজ্ঞা দিতে চাই, তাহলে কি বলবো, যে কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ, এটা কেমন, অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে পদার্থ থাকে বা বস্তু থাকে, তাকে কি বলে, প্রোটোপ্লাজম বলে। তাহলে বলবো কি, যে কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো পদার্থ থাকে, তাকে কি বলি আমি, প্রোটোপ্লাজম বলবো। তো এই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম জিনিসটা। এবং প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু কোষ ঝিল্লিও পড়তেছে, আমাদের সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু পড়তেছে, এছাড়া কি পড়তেছে, নিউক্লিয়াস নিজেও পড়তেছে। আশা করি প্রোটোপ্লাজম জিনিসটা ক্লিয়ার হয়েছে।
এবার আমরা জানবো কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। তাহলে আমাদের কোষ প্রাচীরের ভিতরে যে পর্দাটা আছে সেটাকে বলবো কি কোষ ঝিল্লি, যেটা প্রাণী কোষে কিন্তু আমাদের কোষ প্রাচীর নাই, এটার বাইরের আবরণ নিজেই হচ্ছে কি সেল মেমব্রেন বা আহ, কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের আরো কতগুলো নাম আছে, এটাকে কোষ ঝিল্লি বলা যায়, সেল মেমব্রেন বলা যায়, বা এটাকে কি বলা হয় প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেনও বলা হয়। তো এটার আরো নাম কি প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। মেমব্রেন এবং এটার বৈশিষ্ট্য কি, আমি যদি বলি কোষ ঝিল্লি কেমন হয়, কোষ ঝিল্লি স্থিতিস্থাপক হবে বা ইলাস্টিক হবে, এবং এটা দুই স্তর বিশিষ্ট বিশিষ্ট এবং এটা কি কি দিয়ে তৈরি, এটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি। যদি আলাদা করে বলি তাহলে এটা হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, এটা হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। এবং এই পর্দাটা কেমন হয়, এই পর্দার মধ্যে দিয়ে কি সবাই চলাচল করতে পারে? অবশ্যই না। এটার মধ্যে কিছু বৈষম্য নির্ধারিত হয় এই পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে, যে কয়েকটা সিলেক্টিভ জিনিসই এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে, বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা। তাহলে এই পর্দাটা কেমন? বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দা, এটার ইংলিশ কি সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল। তো কোষঝিল্লি কি, এটা হচ্ছে স্থিতিস্থাপক বা ইলাস্টিক এবং দুই স্তর বিশিষ্ট এবং লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। এছাড়া এটা হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা। তাহলে এটার কাজ কি ভাই? এর কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ চলাচল করে। যেহেতু এটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা, তাই এর মধ্যে দিয়ে কি পানি এবং খনিজ লবণ চলাচল করবে এবং পাশাপাশি কোষগুলোকে কি করবে, পরস্পর থেকে আলাদা রাখবে। তো যদি আমি দেখি কোষঝিল্লির যদি গঠন দেখা হয়, কোষঝিল্লি এটা কি, এটা হচ্ছে দুইটা স্তর। দেখো, এটা আমি বলবো যে ভিতরে হচ্ছে আমাদের, বাইরে হচ্ছে লিপিড এবং ভিতরে কি প্রোটিন, সরি, এটা হচ্ছে কি লিপোপ্রোটিনের বাইলেয়ার, লিপিড প্রোটিনের বাইলেয়ার। এটা যদি আমি বলি প্রোটিন কোথায়, এটাকে আমি বলবো ফসফোলিপিড, এবং এই যে এটা হচ্ছে একটা প্রোটিন, প্রোটিন, এবং এর বাইরে আরো লেয়ার আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি এই হচ্ছে আমাদের একটা কোষঝিল্লির গঠন। এর মধ্যে এই যে গঠনটা, এটা বাইরে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, এটাকে আমি বলবো কি PO4 3- ফসফেট, এটা হচ্ছে ফসফেট মাথা। আর এই যে দেখতে পাচ্ছি এটা কি লেজ, লেজের মতো, সেটাকে বলবো আমি ফ্যাটি অ্যাসিড লেজ, অ্যাসিডের লেজ। তো দেখো, ফসফেট এবং ফ্যাটি অ্যাসিড, টোটালটা কি ফসফোলিপিড বলা যায়। তা এটাকে আমি বলবো ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলার। এবং এর মাঝে মাঝে এরকম কিছু প্রোটিন আছে, যেটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, অত আমাদের জানার দরকার নাই। তো আমি বুঝাইলাম যে কিভাবে লিপিড এবং প্রোটিন দিয়ে আমাদের কোষ ঝিল্লি গঠিত। তো এই যে ঝিল্লি দুই স্তর বিশিষ্ট, আমরা দেখতে পাচ্ছি দুই স্তর বিশিষ্ট, হুম, এবং দুই স্তর, এবং এটা কি ইলাস্টিক স্থিতিস্থাপক, এটা কখনো কখনো চর প্রসারণ এবং হচ্ছে সংকোচন হয়।
এছাড়া এটা হচ্ছে কি দিয়ে তৈরি, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে লিপিড। তাহলে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এবং কোনো বস্তু যদি বাইরে থেকে ভিতরের দিকে বা ভেতর থেকে বাইরের দিকে যেতে চায়, এই প্রোটিন দিয়ে তাকে চলাচল করতে হবে। তাহলে কি এটা বৈষম্য ভেদ্য, যাকে তাকে নেবে না, প্রোটিন যাদেরকে সিলেক্ট করবে তারাই অবশ্যই শুধু প্রবেশ করতে পারবে। তো আমরা বুঝলাম যে কোষ ঝিল্লি, সেল মেমব্রেন, বা এটাকে বলা হয় প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন জিনিসটা কি এবং এদের বৈশিষ্ট্য কি। এছাড়া এর মধ্যে মাইক্রোভিলাস, এই যদি হয় মেমব্রেন, মেমব্রেনের মধ্যে এরকম এরকম কিছুগুলো আঙ্গুলের মতো প্রক্ষেপ্ত বা আঙ্গুলের মতো প্রবর্ধিত অংশ থাকে, যেটাকে আমি বলবো কি মাইক্রোভিলাই। ভিলাই মানে হচ্ছে প্রবর্ধিত অংশ, এবং যেহেতু এটা ক্ষুদ্র মাইক্রো, তাই এটাকে বলবো কি মাইক্রোভিলাই। এটাকে আমি কি বলবো, মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই বলতে কি বোঝায়, আঙ্গুলের মতো প্রবর্ধিত অংশ। প্রবর্ধিত কোষীয় ভাঁজ বলা যায়, ঠিক আছে, আঙ্গুলের মতো প্রবর্ধিত ভাঁজ, এটাকে আমি কি বলবো, মাইক্রোভিলাই। এটা তোমরা আলাদা করে পড়তে পারো যে এটার কাজ কি। কোষ ঝিল্লি কি করে, আমাদের পাশাপাশি কোষগুলো পরস্পর থেকে আলাদা রাখে এবং পানি এবং খনিজ লবণ কি করে, চলাচল নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলবো, মাইক্রোভিলাই বলবো। এবার আমরা আলোচনা করব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে। তাহলে সাইটোপ্লাজম কি, আমরা প্রোটোপ্লাজম বুঝলাম। প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত, আমাদের কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত। তো এবার জানবো সাইটোপ্লাজম কি। তো সাইটোপ্লাজম অবশ্যই প্রোটোপ্লাজমের মধ্যে হবে। তো প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম নিয়ে গঠিত। তাহলে প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লিটাকে বাদ দেই, তাহলে আমি সাইটোপ্লাজম পাবো না, অবশ্যই। তাহলে সাইটোপ্লাজম কি, যেহেতু সাইটোপ্লাজম হচ্ছে এই কোষের মধ্যবর্তী যে তরল, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে, সাইটোপ্লাজম সাইটোপ্লাজমকে মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, মাতৃকা বা ম্যাট্রিক্স বলা হয়, আর একটা কি মাতৃকা বা সাইটোপ্লাজমীয় মাতৃকা, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় মাতৃকা এবং হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি, যারা যে সকল কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের উপর কি ভেসে বেড়ায়, তারা হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বা সাইটোপ্লাজমের মাতৃকা, মাতৃকা মানে কি মা, মার মধ্যে কি থাকে, সন্তান থাকে। তাহলে সাইটোপ্লাজমের মাতৃকার মধ্যে যে সকল কোষীয় অঙ্গাণু থাকে, সেটাকে আমি বলবো কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই যে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, আর একটা কি ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কারা, আর হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কারা, সেটা আমাদের জানতে হবে। তাহলে ঝিল্লিযুক্ত, যারা হচ্ছে ঝিল্লিবদ্ধ বা ঝিল্লিযুক্ত বলতে পারি, এটাকে লিখলাম যে ঝিল্লিযুক্ত। ঝিল্লিযুক্ত। তো ঝিল্লিযুক্ত কারা, যাদের পোশাক পরিচ্ছদ, ঝিল্লি মানে কি যে আবরণ, বাইরের আবরণ, যারা উন্নত তাদেরই অবশ্যই আবরণ থাকবে, বারবার বলছি। তাহলে ঝিল্লিযুক্ত কারা, যারা উন্নত কোষীয় অঙ্গাণু, যাদেরকে বাইরে থেকে ভালোভাবে দেখা যায়, যাদের গঠন বড়, তাই না। তো আমি যদি লক্ষ্য করি ঝিল্লিযুক্ত কারা, ঝিল্লিযুক্তর মধ্যে আছে কি, আমাদের নিউক্লিয়াসের মধ্যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন আছে, আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে। এগুলোর বাইরে কি দেখতে পাচ্ছি আমরা, ঝিল্লি দেখতে পাচ্ছি বা আবরণ দেখতে পাচ্ছি। তো এক নাম্বার আমি বলবো এটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তারপর কি প্লাস্টিড, তারপর আরো উন্নত যেগুলো দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা,
যাই বলি না কেন, এটাকে রেটিকুলামই বললাম। রেটিকুলাম, তারপর কি আছে, গলগি বস্তু, তারপর কি আছে, লাইসোজোম, আছে। তারপর আমাদের যদি লক্ষ্য করি, আমাদের কোষ গহ্বর, যেটা কোষ গহ্বর, এটা কিন্তু একটা জায়গায় আবদ্ধ, তাহলে এটা কি বাইরে আর একটা আবরণ আছে না, তো আমি দেবো হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর, এটাও হচ্ছে একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এবার যদি বলি আমি, ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা, এটা মনে রাখার জন্য একটা সংজ্ঞা আছে, যে আমি বলবো যে প্রতিটি মামাই সেরা। প্রতিটি মামাই সেরা না, প্রতিটি মামারাই সেরা। তাহলে মামাই সেরা, প্রতিটি মামাই সেরা। সেরা, এটা হচ্ছে একটা ছন্দ, ঠিক আছে, মনে রাখার টেকনিক। তো এটা তে কোনটা কি হয়, আমি যদি বলি প্রতিটিতে প্রোটিওজোম, যেটা আমাদের বইয়ে নাই, আমাদের উচ্চতর শ্রেণীর বইয়ে এই জিনিসটা আছে, প্রোটিওজোম। মাতে কি, মাতে হচ্ছে 1 নাম্বার মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল হচ্ছে এক ধরনের ছোট আকারের টিউব বলা যায়, মাইক্রোটিউবুল, যেটা কি কোষ কঙ্কাল গঠন করে। এটা হচ্ছে এই মাতে। আরেকটা মা আছে, যেটার অর্থ হচ্ছে 2 নাম্বার মাতে মাইক্রোফিলামেন্ট। এবার ইতে কি, ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলো তোমাদের বইয়ে আছে, কিন্তু এই ছন্দটা নেই। যদি আমি বলি সেরা, সেতে হচ্ছে সেন্ট্রোজোম এবং রাতে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আমরা জানি, সেন্ট্রোজোম কই, এই তো সেন্ট্রোজোম। তাহলে 3 নম্বর হচ্ছে সেন্ট্রোজোম, 4 নম্বর হচ্ছে কি রাইবোজোম। আশা করি তোমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো বুঝতে পেরেছো। ঝিল্লিযুক্ত অঙ্গাণু হচ্ছে 6টা এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু কি 4টা, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে, এই যে মাইক্রোটিউবুল মামাই যেটা আছে, মামাই, সেটা হচ্ছে এই 3টা অঙ্গাণু, যেটা মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এদেরকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল। এরা কোষের কঙ্কাল বা স্কেলিটন গঠন করে। যেমন আমাদের মানব দেহের কঙ্কাল আছে, ভিতরে আমাদের আবরণ তৈরি, আমাদের কি করতেছে, আমাদের দেহটাকে ভার বহন করতেছে এবং আকার আকৃতি প্রদান করতেছে। তেমনি এই কোষ কঙ্কাল আমাদের কোষের আকার আকৃতি এবং কোষটাকে ধারণ করে রাখে। তাহলে এই মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি কোষ কঙ্কাল, এরা 3টা মিলে কোষ কঙ্কাল গঠন করে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এরা 3জন মিলে কি তৈরি করে, কোষ কঙ্কাল গঠন করে। তো এর পরের ক্লাসে আমরা আমরা এই ক্লাসে কি কি শিখলাম, যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণুর নাম, গঠন, চিত্র, এবং আমাদের যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের গঠন, এটা একদম ভালোভাবে পড়া হলো। আমাদের কোষ ঝিল্লি, আমাদের প্রোটোপ্লাজম জিনিসটাকে অনেকেরই বুঝতে কনফিউশন হতো, প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমে অঙ্গাণু যে 2 ধরনের হয়, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা কি ঝিল্লিবিহীন, এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু কি, ঝিল্লিবিহীন অঙ্গাণু কি, এবং এর একটা মনে রাখার টেকনিকও বললাম। এবং এই 3টা মিলে কি তৈরি করে, কোষ কঙ্কাল গঠন করে। তো এগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা জানবো যে ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন যে সকল অঙ্গাণু আছে, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা বা এদের গঠন কেমন হয়।
এদের প্রকারভেদ কেমন হয়, এগুলো কিভাবে গঠিত, এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।